ইরান যেন কোনোভাবেই কোনো সময় ভবিষ্যতে কোনো সময় কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। ইসরায়েল সবসময় যুদ্ধবিরতিটা একতরফাভাবে পালন করেছে, মানে সে পালন করে নাই, কিন্তু অন্য পক্ষকে পালন করতে হয়েছে। যারা আমেরিকান রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা শক্তভাবে ইসরায়েলের প্রতি অনুগত। ইরানকে তিনি ধ্বংস করতে পারবেন, কিন্তু যুদ্ধে তিনি জয়ী হতে পারবেন না। ইরান মার্কিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। একদিকে আলোচনার উদ্যোগ, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এসব নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শেষ পর্যন্ত কি যুদ্ধ না শান্তি? এটা তো খুব কঠিন প্রশ্ন করে বসলেন। এটা উত্তর এই মুহূর্তে দেওয়া তো খুব সম্ভব না, কিন্তু যেটা পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, নতুন করে যুদ্ধ কিন্তু আসলে ইরান বা যুক্তরাষ্ট্র এদের দুজনই কেউই চায় না। চায় শুধু ইসরায়েল এবং সম্ভবত পারস্য উপসাগরের দুই একটি দেশ, যেমন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তারাও চায় যে মানে এই যুদ্ধটা একদম তার লক্ষ্য অর্জন করে, অর্থাৎ ইরানকে একেবারে টোটালি কাবু করে দিয়ে যুদ্ধটা শেষ হোক। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে পাকিস্তানে নতুন করে একটা আলোচনা শুরুর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা আমরা খবরে দেখতে পেলাম যে পাকিস্তান সরকার নতুন করে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করছে ইসলামাবাদে। 2টি হোটেল তারা সেখানে, একটা হোটেলে তো গতবার আলোচনা হয়েছিল এপ্রিলের 11 তারিখ, সারিনা হোটেলে। তো সারিনা সহ 2টি হোটেলে তারা ব্যবস্থা নিচ্ছে নতুন করে আলোচনা শুরুর জন্য। এবং প্রস্তুতির মাত্রা দেখে মনে হচ্ছে হয়তো এই সপ্তাহে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে সেখানে কোনো দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়ে যেতে পারে। এখন ইরানিরা বলছে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, গত এপ্রিলের 11 তারিখের আলোচনায় অগ্রগতি হয়েছিল, কিন্তু কিছু কিছু জটিলতা রয়ে গেছে, কারণ দুজনেরই কতগুলো দাবি আছে যেগুলো অন্যজন মানছে না, একদমই মানতে রাজি হচ্ছে না। অন্যদিকে ওই বিষয়ে পরে আসি। এই ডোনাল্ড ট্রাম্প যখন উপসাগরে শান্তির কথা বললেন, বিশেষ করে হরমুজ খুলে দেওয়ার কথা বললেন, একই সঙ্গে বললেন যে ইরানে যে বন্দরগুলো সেখানে অবরোধ থাকবে। এর জবাবে ইরান হরমুজ বন্ধ করলেন এবং কোথাও কোথাও যে জাহাজ যখন যাচ্ছিল সেই জাহাজে গুলিও করা হয়েছে। অর্থাৎ এখন হরমুজ পুরোপুরি বন্ধ। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটা কেমন? খুব কঠোর, না এটা মানে তারা এটাকে মেনে নিয়েই আলোচনায় বসতে আগ্রহী? এটাকে মেনে নিয়ে আলোচনায় বসছে, কারণ তাদের কিন্তু একটা মানে কার্ড, মানে তাস তারা খেলেছে, সেটা হচ্ছে ইরানের যেসব বন্দর আছে সেই বন্দরগুলো তারা অবরোধ করছে। এটা আগে তারা কখনো করেনি। অর্থাৎ ইরানের সাথে বহির্বিশ্বের যাতে কোনো বাণিজ্যিক লেনদেন না হতে পারে। শুধু বাণিজ্যিক লেনদেন না, যদি কোনো অস্ত্রশস্ত্র যেন সরবরাহ কেউ না করতে পারে, সেই জন্য যুক্তরাষ্ট্র এই অবরোধটা করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইরানের উপর এমন একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, যেটা সহ্য করতে না পেরে তারা আবার আলোচনায় ছাড় দিবে আর কি, আমেরিকার দাবিতে রাজি হবে। এটি হচ্ছে আমেরিকার উদ্দেশ্য। এখন ইরান তার পাল্টা হিসেবে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে, কিন্তু সেটাতে আমেরিকার খুব একটা মানে নড়াচড়া দেখা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটার মাধ্যমে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, কিন্তু আমেরিকা ব্ল্যাকমেইলের নথি স্বীকার করবে না। অর্থাৎ তিনি এই হরমুজ প্রণালী বন্ধের মানে বদলা হিসেবে বা বিনিময়ে ওই ইরানের বন্দরের অবরোধ তুলে নিতে রাজি হচ্ছেন না এখনো। কারণ তিনি মনে করেন যে এই অবরোধটা রেখেই আলোচনায় যেতে হবে, কারণ এই অবরোধটা থাকলে ইরান একটা অর্থনৈতিক চাপের মধ্যে থাকবে, কাজে আলোচনায় আমেরিকা একটা সুবিধা পাবে, কারণ ইরান তখন চাপের মধ্যে। সো যে চাপের মধ্যে থাকবে তার নেগোশিয়েট করতে, দর কষাকষি করতে তার একটু অসুবিধা হয়, সেটা তো জানাই কথা, এবং আমেরিকা সেটাই চেষ্টা করছে। কাজে এই খেলা এটা একটা ছায়া যুদ্ধের মতো, যে একে অপরের উপর চাপ সৃষ্টি করছে, ক্ষতি করছে, কিন্তু আলোচনাও চালিয়ে যাচ্ছে। এবং এই ক্ষতি করা এবং চাপ সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে আলোচনায় একটা শক্ত অবস্থান নেওয়া।
কাজে দুজনেরই কিন্তু উদ্দেশ্য ইরানের হচ্ছে আলোচনা। কিন্তু সাবির মুস্তফা, ইরানের অবস্থান তো মোটামুটি একই রকম। তারা যে খুব হেরফের করছে বা খুব সরে আসছে তা না, বরং ডোনাল্ড ট্রাম্পই বারবার অবস্থান বদলাচ্ছেন। এটা তো ঠিক। হ্যাঁ, না, ইরান কিন্তু আলোচনায় কিছু কিছু ছাড় দিচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকার যে মূল দাবি সেটা হচ্ছে যে মানে হরমুজ প্রণালী তো খুলে দিতেই হবে, সেটা তাদের দাবি একটা আছে। এটা তো নতুন দাবি, কারণ যুদ্ধের শুরুর আগে তো হরমুজ প্রণালী খোলাই ছিল। খোলাই ছিল, খোলাই ছিল। কিন্তু জি। আমেরিকার যে অরিজিনাল দাবি যেটা, সেটা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি টোটালি ডিস্ট্রয় করতে হবে। মানে তাদের যেই সব পরমাণু স্থাপনা আছে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় বা এনরিচ করা হয়, সেই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে এবং ইরানের হাতে যেসব 450 কেজি সমৃদ্ধ করা ইউরেনিয়াম আছে সেগুলো আমেরিকাকে দিতে হবে। এখানে ইরান অনড় ছিল, কিন্তু এখানে কিন্তু ইরান একটা আপোষ রফা খোঁজার চেষ্টা করছে যে কিভাবে আমেরিকার উদ্দেশ্যটা মানে গ্রহণ করা যায়, কিন্তু আমেরিকার দাবিটা পূরণ না করেই। অর্থাৎ আমেরিকা বলতে চাচ্ছে যে ইরান যেন কোনোভাবেই কোনো সময় ভবিষ্যতে কোনো সময় কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। এখন ইরান আমেরিকাকে সেই আশ্বাস দিতে চায়, কারণ ইরানের নীতি কিন্তু যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, কিন্তু তারা মানে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা বলে যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করব কি করব না, কতটুকু করব, কিভাবে কি হবে সেটা নিয়ে, সেটা আমাদের সিদ্ধান্ত। তো সেখানে একটা সমঝোতার জায়গা কিন্তু আছে, এবং ইরান আর পাকিস্তানের যে মধ্যস্থতাকারীরা আছেন তারা কিন্তু কাজ করছেন ওইটা নিয়ে, যে এইখানে আমেরিকার সাথে একটা আপোষ রফা করা যায় কিনা। যদি করা যায়, কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু সর্বশেষ বলেছেন যে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র বলার কে, বা সেটি তাদের অধিকারে নেওয়ার তাকে অধিকার কে দিয়েছে? এসব কথা মানে হচ্ছে কি, এগুলো এগুলো হচ্ছে বক্তৃতাবাজি। এই আচ্ছা, বক্তৃতাবাজি সবাই দুই পক্ষই করে, কিন্তু আলোচনায় গিয়ে কিন্তু আপনাকে একটা আপোষ রফার দিকে আগাতেই হবে, নাহলে তো আলোচনার কোনো মানে মানেই হয় না। আপনি যদি মানে বক্তৃতাবাজিতেই মানে সীমাবদ্ধ থাকেন, তাহলে আলোচনা করছেন কেন? আলোচনার অর্থই হচ্ছে যে আপনি ছাড় দিতে রাজি, কতটুকু ছাড় দিবেন, কতটুকু অন্য অন্য লোক মানবে, সেটার উপর নির্ভর করছে যে আলোচনা সফল হবে কিনা। ইরানের জন্য আলোচনা সফল হওয়া খুবই জরুরি, কারণ ইরান যুদ্ধ চালিয়ে যাবে ঠিকই, কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে গেলে ইরানের যে ক্ষতি হবে সেটা তো তাকে আরো আরো পিছিয়ে দিবে। আমেরিকার সমস্যা হচ্ছে যে এটা ট্রাম্পের একটা রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক সমস্যা। সে বিশ্বের মুখে এখন একটা কি বলবো, খুবই অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন, এবং দেশের ভেতরেও তিনি খুব একটা যুদ্ধবাজ হিসেবেই ডোনাল্ড অজনপ্রিয় ট্রাম্প প্রতিনিধি হিসেবে যে প্রেসিডেন্ট হিসেবে পরিণত হয়েছেন। যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছেন, এখন নিজেকে যুদ্ধবাজ হিসেবেই প্রমাণ করলেন। হ্যাঁ, তো সেটাই হচ্ছে আমি বলছি, সেটাই আমি বলছিলাম যে ট্রাম্পের সমস্যা হচ্ছে মূল রাজনৈতিক, সামরিক না। কারণ সামরিক ক্ষমতার দিক থেকে তো আমেরিকা ইরানকে মানে ঘুরিয়ে দিতে পারে, অনেক অনেক এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সামরিক দিক থেকে আমেরিকা অনেক অনেক শক্তিশালী ইরানের চেয়ে। শুধু আমেরিকা না, ইসরায়েল একাই ইরানের চেয়ে শক্তিশালী বেশি সামরিক দিক থেকে। কিন্তু যুদ্ধের জয় পরাজয় তো শুধু ওই সামরিক শক্তির হিসাবে হয় না, এখানে একটা রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক ব্যাপার থাকে। এটা একটা মনোবল, অনেক কিছু এখানে জড়িত থাকে। সেইখানে ইরানের একটা শক্ত অবস্থান আছে, এবং এই হরমুজ প্রণালীটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান পুরো খেলার মানে চেহারাই পাল্টে দিয়েছে। এখন এটাই ট্রাম্প হ্যান্ডেল করতে পারছে না। একে তিনি সরকারের পতন ঘটাতে পারেননি, আর দ্বিতীয়ত যুদ্ধ শুরুর পর ইরান একটা নতুন অস্ত্র তুলে নিয়েছে হাতে, যেটা আগে সে ব্যবহার করেনি কখনো। যদিও সবাই জানতো ইরান এটা করতে পারে, কিন্তু ইরান এটা অ্যাকচুয়ালি করবে এটা অনেকেই ভাবেনি যে ইরান এটা করবে, কিন্তু ইরান এটা করেছে, এবং এটা ইরান এই অস্ত্র ইরান হারাতে চায় না। কাজেই এখানে নেগোসিয়েশনে কিন্তু এই হরমুজ প্রণালী কে নিয়ন্ত্রণ করবে, সেখানে ইরান সেখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবে কিনা, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আলোচনায়। মানে এই আলোচনার যে উদ্যোগের মধ্যেই ইসলামাবাদে তারা প্রস্তুতি নিচ্ছে যে যে কোনো সময় বৈঠক হতে পারে এই চলতি সপ্তাহেই। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র তো অস্ত্রসজ্জাও করছে। হ্যাঁ, মানে তারা তো সেখানে বিমান পাঠাচ্ছে, জাহাজ পাঠাচ্ছে এবং বন্দর অবরোধ করে রাখছে। তার মানে আলোচনা এবং যুদ্ধ প্রস্তুতি দুটোই আমেরিকা
সমানভাবে চালাচ্ছে? হ্যাঁ, এই আমেরিকার যে নতুন যুদ্ধ প্রস্তুতি, এটা কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর দিন থেকে শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে বিভিন্ন ওয়েবসাইট যারা আর কি বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণ করে, বা আপনি দেখতে পাবেন যে কোথা দিয়ে মানে কত বিমান চলছে। এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা থেকে একেবারে সারি সারি ট্রান্সপোর্ট বিমান, পরিবহন বিমান এবং জ্বালানি ট্যাঙ্কার আমেরিকা থেকে ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা সেখানে নতুন সরঞ্জাম নিয়ে যাচ্ছে। একই সাথে আমরা দেখলাম যে আরেকটি যুদ্ধ বিমানবাহী জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড, যাকে সেই এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল 1 মাস আগে, সেই জেরাল্ড ফোর্ড কিন্তু আবার ওই অঞ্চলে ফিরে এসছে এবং বর্তমানে সে লোহিত সাগরে অবস্থান নিচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমেরিকার একটা আশঙ্কা আছে, অনেকের আশঙ্কা আছে যে আবার যুদ্ধ শুরু হলে বা যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান হয়তো ওই লোহিত সাগরের একটা অবরোধ সৃষ্টি করতে পারে। কারণ ইয়েমেনে যে হুথিরা আছে তারা কিন্তু মানে কয়েকবার এই কাজটা করেছিল। ওখানে কয়েকটা তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা করে তারা কিন্তু লোহিত সাগরের যাতায়াত একদম বন্ধ করে দিয়েছিল। কাজেই তারা সেটা আবার করতে পারে এবং সেটা মোকাবেলা করার জন্যই সম্ভবত এই বিমানবাহী জাহাজ জেরাল্ড ফোর্ডকে ওই লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে। কাজে আমেরিকাও মানে চিন্তিত যে ইরান জিনিসটাকে আরো মানে এটা এই যুদ্ধের পরিসরটাকে, অবরোধের পরিসরটাকে আরো বাড়াতে পারে এবং লোহিত সাগর যদি বন্ধ হয়ে যায়, এই হরমুজ প্রণালীর মতো যদি, ওখানেও একটা ছোট্ট প্রণালী আছে কি বাবেল মান্দাব বলে ওটাকে, সেটাও খুবই সরু, এই হরমুজ প্রণালীর মতোই সরু। তো সেখানেও ওই ইয়েমেনের কাছেই সেটা, কাজে হুথিরা সেটা কিন্তু খুব সহজেই বন্ধ করে দিতে পারে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সৌদি আরব থেকে আপনার সুয়েজ কানাল হয়ে তেল পাঠানো কিন্তু কঠিন হয়ে যাবে। কাজেই সেটাকে মোকাবেলা করার জন্য আমেরিকা সেই লোহিত সাগরেও তাদের শক্তি বাড়াচ্ছে। আর এদিকে ইরান, মানে ইরানের সামনে ওই আরব পেনিনসুলায় আপনার আমেরিকা শুধু যুদ্ধজাহাজ না, মানে সৈন্য মোতায়েন, মানে সংখ্যাও বাড়াচ্ছে, বিমান, জঙ্গি বিমান, নতুন অনেক জঙ্গি বিমান সেখানে মোতায়েন করছে। অর্থাৎ ইরানের উপর একটা হুমকি দিচ্ছে তারা, যাকে আমি তোমার মানে অর্থনীতিকে একেবারে গলা টিপে ধরবো এই বন্দর অবরোধ করে, অন্যদিকে আমি নতুন করে যুদ্ধ শুরু করার এবং এই যুদ্ধটাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার মতো শক্তি আমি সেখানে মোতায়েন করছি। অর্থাৎ ইরানকে একটা মানসিক চাপের মধ্যে রাখা আলোচনার সময়, যে এই তুমি যদি আমার এই দাবিগুলোতে রাজি না হও তাহলে কিন্তু আমি দুই দিক থেকে তোমার গলা চিপে ধরতে পারি। কাজে ইরানকেও কিন্তু এখন দেখাতে হবে যে এইগুলা মোকাবেলা করতে সে প্রস্তুত এবং মোকাবেলা করার ক্ষমতা তার আছে এবং এর পাল্টা হিসেবে কিছু করার এবং এই যুদ্ধটাকে আরো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা সে রাখে এবং তার ইচ্ছাও আছে। এটা হচ্ছে একটা আলোচনার ক্ষেত্রে এটা একটা কৌশল বলতে পারেন। লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হয়েছিল যে সেখানে যুদ্ধবিরতির, কিন্তু লেবানন ফ্রন্টে তো এখনো ইসরায়েলের হামলা চালাচ্ছে। সেখানে সর্বশেষ পরিস্থিতি কিরকম মনে করেন? ইসরায়েলের সমস্যা হচ্ছে কি, তারা যখনই কোনো শান্তি চুক্তিতে বা যুদ্ধবিরতিতে রাজি হয় তখন তাদের ভাবটা হচ্ছে যে যুদ্ধবিরতিটা শুধু তাদের প্রতিপক্ষই পালন করবে, তাদের পালন করতে হবে না। আমরা এটা দেখেছি গাজায় যুদ্ধবিরতি মানে হওয়ার পর থেকে কিন্তু এ পর্যন্ত ইসরায়েল প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে শত শত আক্রমণে। লেবাননে একই কাণ্ড আমরা দেখেছি, যে প্রথমে যে যুদ্ধবিরতিটা হয় তারপরে কিন্তু ইসরায়েল নিয়মিত শত শত হাজার হাজার আক্রমণ চালিয়েছে লেবাননে এবং সবসময় বলেছে যে এটা হিজবুল্লাহদের সামরিক ঘাঁটিতে আমি আক্রমণ চালাচ্ছি। অর্থাৎ যুদ্ধবিরতি তার কাছে যুদ্ধবিরতি না, মানে যুদ্ধবিরতি হচ্ছে অন্য পক্ষ আক্রমণ করবে না কিন্তু আমি আমার ইচ্ছা মতো আক্রমণ চালিয়ে যাব, এবং লেবাননে এখন তারা তাই করছে। যুদ্ধবিরতি আছে কিন্তু তারা দক্ষিণ লেবাননে কিন্তু আক্রমণ অব্যাহত রেখেছে এবং ওদিকে আবার একজন ইসরায়েলি সৈন্য গতকাল নিহত হয়েছে একটা বোমা বিস্ফোরণে, এবং হিজবুল্লাহ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে এই অবস্থা চলতে পারে না। তারা কিন্তু লেবানিজ সরকারকে বলে দিচ্ছে যে হয় এখানে যুদ্ধবিরতি হবে দুই পক্ষই, আর না হয় কোনো পক্ষই যুদ্ধবিরতি মানবে না। অর্থাৎ তারা হিজবুল্লাহ প্রধান বলছেন যে যুদ্ধবিরতি একতরফা হতে পারে না, কিন্তু কারণ ইসরায়েল সবসময় যুদ্ধবিরতিটা একতরফা ভাবে পালন করেছে, মানে সে পালন করে নাই কিন্তু অন্য পক্ষকে পালন করতে হয়েছে।
যেমন ইসরায়েলের সে মানে লেবাননের সে কিন্তু হাজার হাজার হামলা চালিয়েছে প্রথম যুদ্ধবিরতির পর। তো এখনো তারা মনে করছে যে সেইভাবে করবে, কিন্তু হেজবোল্লাহ এইবার হয়তো আগের মতো চুপ থাকবে না, কারণ আগে যেটা হয়েছে ইসরায়েল হামলা চালিয়ে গেছে, হিজবুল্লাহ তার কোনো জবাব দেয়নি। কিন্তু এবার মনে হচ্ছে না যে হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে, তারাও আমার মনে হয় জবাব দিবে। এর ফলে কি হবে, এই যে একটা যুদ্ধবিরতি, তথাকথিত যুদ্ধবিরতি, সেটাও ভেঙে পড়বে। এবং এই 10 দিনের যুদ্ধবিরতি যদি ইসরায়েল না মানে বা না মেনে চলে, তাহলে তো আর কোনো যুদ্ধবিরতি হতে পারে না। এদিকে ইসরায়েল বলছে যে তারা লেবাননের 10 কিলোমিটার ভিতরে ঢুকে তারা দখল নিয়েছে এবং এখান থেকে তারা সরে যাবে না। লেবাননের প্রেসিডেন্ট দাবি করছেন যে তাদের লেবানন থেকে প্রত্যাহার করে নিতে হবে, সরে যেতে হবে, কিন্তু লেবানন বলছে মানে প্রশ্নে ওঠে না। তারা বলছেন যে এই গোটা দক্ষিণ লেবাননে তারা তাদের নিরাপত্তা বলয় সৃষ্টি করবে এবং সেখানে যত লেবানিজ গ্রাম শহর আছে সব তারা ভেঙে গুড়িয়ে দিবে, যাতে সেখানে কোনো লোকজন থাকতে না পারে। অর্থাৎ এখান থেকে টোটালি লেবানিজ জনগোষ্ঠীকে হটিয়ে দেওয়া হয়েছে। সো এই সিচুয়েশনে লেবানিজ সরকারের যদি কোনো ক্ষমতা না থাকে ইসরায়েলকে প্রত্যাহার করতে বাধ্য করার, তাহলে তারা কেন এই যুদ্ধবিরতিতে রাজি হলো এবং যুদ্ধবিরতিটার অর্থ কি, সেটা নিয়ে তো হিজবুল্লাহ প্রশ্ন করবেই। এবং হিজবুল্লাহ বলবে যে আমরা ছাড়া ইসরায়েলকে প্রতিরোধ করার মতো শক্তি বা ইচ্ছা কারো নেই, কাজেই আমাদেরকে যুদ্ধ চালিয়ে যেতেই হবে। এদিকে দেখলাম যে মার্কিন সিনেটর স্যান্ডার্স তিনি বলেছেন যে অনেক হয়েছে, ইসরায়েলকে রক্ষার নামে এবার থামুন, অর্থাৎ এই যুদ্ধ বন্ধ করুন। মানে অর্থাৎ যুক্তরাষ্ট্রে তো এই যুদ্ধের বিরুদ্ধে জনমত বাড়ছে। হ্যাঁ, মানে বার্নি স্যান্ডার্সের কথা বলছেন তো। এখন বার্নি স্যান্ডার্স সবসময়, বার্নি স্যান্ডার্সের এটা মানে অনেক পুরনো অবস্থান, সবাই সেটা জানে, এবং তিনি কিন্তু ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির কোনোটাতেই তেমন প্রভাবশালী না। কাজেই তার কথা জনগণের কাছে যত গ্রহণযোগ্য হয়, দুই বড় পার্টির যেই কংগ্রেসের যেই নেতৃবৃন্দ আছে তাদের কাছে সেরকম গ্রহণযোগ্য হয় না। কিন্তু তার পেছনে মানে বিশেষ করে যুব শক্তি, আমেরিকার যে তরুণরা আছে, তারা কিন্তু তরুণ সমাজ কিন্তু বার্নি স্যান্ডার্সের এই কথার সাথে অনেকটা একমত হচ্ছে, এবং ইদানিং আমেরিকার যে জনমত ইসরায়েলের টোটালি বিপক্ষে চলে গেছে। এমনকি রিপাবলিকান দলের ভেতরও ইসরায়েলের বিপক্ষে মনোভাব চলে গেছে। কিন্তু কংগ্রেসের যেই দুই পার্টি নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখনো ইসরায়েলের প্রতি টোটালি অনুগত, এবং বার্নি স্যান্ডার্স হচ্ছে একটা ব্যতিক্রম। কাজে এই যখন ব্যতিক্রম থাকবে না, তখনই মার্কিন নীতিতে আপনি পরিবর্তন দেখতে পারবেন, কিন্তু এখনো সেই পরিবর্তনের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেমন আরেকটা জিনিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনিও কিন্তু এখন বলছেন যে এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ না, আমেরিকার জনগণ এই যুদ্ধ চায়নি, এইটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু, সে ট্রাম্পকে এই যুদ্ধ করতে টেনে নিয়ে গেছে। অর্থাৎ এটা আমেরিকা স্বেচ্ছায় যুদ্ধ শুরু করে, এটা নেতানিয়াহু ট্রাম্পকে টেনে নিয়ে গেছে এই যুদ্ধে। এইটা এখন এর আগের আলোচনায় আপনিও এই কথাটি বলেছেন একাধিক আলোচনায়। কাজে কিন্তু মানে সমস্যা হচ্ছে যে কমলা হ্যারিস ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং তারও ডেমোক্রেটিক পার্টিতে তেমন প্রভাব নেই। কাজে ডেমোক্রেটিক পার্টির কোনো প্রভাবশালী নেতা এখনো পর্যন্ত কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে এমন কোনো শক্ত অবস্থান নেননি। আপনি দেখেন প্রভাবশালী নেতার কারা হচ্ছে, মানে কংগ্রেসের বাইরে যদি দেখেন, বারাক ওবামা খুবই প্রভাবশালী, বিল ক্লিন্টন, তার স্ত্রী হিলারি ক্লিন্টন, এরা কিন্তু খুব প্রভাবশালী ডেমোক্রেটিক পার্টিতে কংগ্রেসের বাইরে থেকে, কিন্তু এরা কিন্তু এখন এইভাবে শক্ত কোনো মানে যুদ্ধবিরোধী অবস্থান নেয়নি। এটার কারণ হচ্ছে এটা কি রহস্যজনক না এটা আমেরিকান যে পররাষ্ট্র নীতির একটা কি বলে একটা সংকীর্ণ স্বার্থ থাকে, যে সবাই মানে যুদ্ধটাকে সমর্থন করা, অর্থাৎ শান্তির বিপক্ষে সে যে দলেই হোক না, এটাকে যুদ্ধটাকে মানে সমর্থন করছে না, তারা ইসরায়েলকে সমর্থন করে এবং তারা মনে করে যে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা হচ্ছে তাদের কাজ। এটাই হচ্ছে আমেরিকান যে রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট, যারা আমেরিকান রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা শক্তভাবে ইসরায়েলের প্রতি অনুগত, এবং অনেকে অভিযোগ করে যে
এরা আমেরিকার প্রতি যত না অনুগত, তার চেয়ে বেশি অনুগত ইসরায়েলের প্রতি। সেজন্য এরা ইসরায়েলের মানে বিপক্ষে প্রকাশ্যে খুব একটা শক্ত অবস্থান নেন না, এবং তারা অনেক ক্ষেত্রে কিন্তু ইসরায়েলি স্বার্থ তাদেরকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অর্থায়ন করে। কাজেই তারা অনেকভাবে কিন্তু ইসরায়েলের সাথে মানে সম্পৃক্ত। কাজেই তারা এখনো এরকম শক্ত অবস্থান নিতে পারেন না। কিন্তু জনমত যদি এইভাবে গড়তে থাকে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকায়, এবং সেই জনমত যদি আপনার এই নির্বাচনে প্রতিফলিত হতে শুরু করে, তাহলে আস্তে আস্তে এই আমেরিকান রাজনীতির এই যে ইসরায়েল প্রীতি, সেটা বোধহয় আস্তে আস্তে একটু ব্যালেন্সড হবে, একটা ভারসাম্য আনা মানে এসে যেতে পারে, কিন্তু সেটা সময় নেবে, হুট করে হবে না। ডোনাল্ড ট্রাম্পের যে গলার চড়ার সুর যে একটু নমনীয় হচ্ছে, সেটাও কি এই কারণ, মানে আগামী নির্বাচনকে সামনে রেখে? ডোনাল্ড ট্রাম্পের সুর কবে নমনীয় হলো আমি জানি না। তিনি না, এই যে মানে ইরানের চরম অবস্থা গ্রহণ করার পরেও পাল্টা কিন্তু হামলা দেয়নি, পাল্টা অভিযানের কথা বলেনি, পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। বলেছেন যেটা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, আমি ব্ল্যাকমেইলে পা দেব না। তার মানে এটা কিন্তু কৌশলে এক ধরনের নরম কথা, এক ধরনের নমনীয়তাই। না, নমনীয়তা না, কারণ তিনি কিন্তু ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছেন, সেটা কিন্তু তিনি ছাড়েননি। কাজেই তিনি কিন্তু মানে যে নরম হয়েছেন সেটা বলা যাবে না, কিন্তু তিনি চাচ্ছেন যুদ্ধটা শেষ করতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যুদ্ধটা শেষ করতে চান, কিন্তু শেষ করার সময় তিনি কিছু অর্জন করতে চান, যেটা তিনি বলতে পারেন যে এই দেখো আমি জিতেছি। কারণ তার কাছে এই বিজয় খুবই গুরুত্বপূর্ণ, তাকে দেখাতে হবে যে তিনি এই যুদ্ধে জয়ী হয়েছেন। খালি মুখেই বলে যাচ্ছেন যে আমি এটা করে ফেলেছি, আমি ওটা করে ফেলেছি, ইরানের মিলিটারি আমি ধ্বংস করে দিয়েছি, তার নেভিকে আমি সমুদ্রের তলে পাঠিয়ে দিয়েছি, এবং বলতে থাকেন যে আমি সরকার পরিবর্তন করে ফেলেছি, যেটাকে সবাই হাসে এই কথা শুনে। কাজেই এই সব কথাতেও কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে। কাজেই তাকে আলোচনায় কিছু একটা ফল দেখাতে হবে, যাতে তিনি বলতে পারেন যে এই দেখো এটা আমার বিজয়। কিন্তু সেটা তিনি আলোচনার মাধ্যমে আনতে চাচ্ছেন, কারণ যুদ্ধের মাধ্যমে তিনি পারবেন না, সেটা তিনি জানেন। ইরানকে তিনি ধ্বংস করতে পারবেন, কিন্তু যুদ্ধে তিনি জয়ী হতে পারবেন না, দুই জিনিস। কাজেই তিনি কিন্তু ওইভাবে নমনীয় হচ্ছেন না, তিনি এখন আলোচনার মাধ্যমে যুদ্ধটা শেষ করে বেরিয়ে আসতে যাচ্ছেন, কারণ তিনি ওখানে বেশি দিন থাকতে চান না, এটা ঠিক। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সরাসরি আমাদের উপর আঘাত হানছে বলা যায়। বাংলাদেশে একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসছিল, সেটি আটকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেখলাম যে ভারতীয় জাহাজে গুলিও করা হয়েছে। গতকাল ইরানি রাষ্ট্রদূতকে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। এই যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছে কিনা? এটা জটিল কি, এই যে বাংলাদেশের জাহাজ গেল সেখানে, ভারতীয় জাহাজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করে, এগুলা কেন করলো? মানে কেন তারা বিপদে পড়লো? কারণ তারা ইরানিদের সাথে যোগাযোগ করে যায়নি। আপনি যদি এই ভারতীয় একটা ট্যাঙ্কারের মানে ক্যাপ্টেনের সাথে ইরানি নেভি লোকের কথোপকথন, যেটা আর কি মানে রিলিজ করা হয়েছে, সেটা শোনেন, এই ক্যাপ্টেন কিন্তু মানে এই ইরানি যে কমান্ডার, সে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে তোমরা আমাদের পারমিশন না নিয়ে আসছো কেন, তোমরা ফিরে যাও, পারমিশন নিয়ে তারপর আসবা। অর্থাৎ ওনারা মনে করেছেন, এই ভারতীয় জাহাজ বা বাংলাদেশি জাহাজ, তারা মনে করেছেন ও যুদ্ধবিরতি হয়ে গেছে, ও হরমুজ প্রণালী খুলে দিয়েছে, আমি যাই। কিন্তু ইরানিরা কিন্তু সবসময় বলেছে যে হ্যাঁ, হরমুজ প্রণালী আমি খুলে দিয়েছি, কিন্তু প্রতিটা জাহাজকে আমাদের সাথে সমন্বয় করে ঢুকতে হবে। এটা কিন্তু তারা শুরুতেই বলে দিয়েছিল যে আমাদের তাদের ছাড়পত্র নিয়ে হয়তো 2 মিলিয়ন মানে কর দিয়ে, যেটা যাই হোক, কিন্তু তাদের সাথে সমন্বয় করে ঢুকতে হবে। তো এই জাহাজগুলো তাদের সাথে কোনো কথাবার্তা না বলেই রওনা দিয়ে গেছে। কাজেই তারা বলেছে যে না, আমরা যেতে পারবো না, এবং ফেরত পাঠিয়ে দিয়েছে, এবং বলেছে যে তোমরা যাও যেখান থেকে শুরু করেছো, এবং পারমিশন নিয়ে তারপরে ফেরো। এর আগে যে চীন বা অন্য দেশের জাহাজ গিয়েছে, সেটা ইরানের অনুমতি নিয়েই গিয়েছে। হ্যাঁ, ওদের সাথে সমন্বয় করে গিয়েছে। তাহলে এই অবস্থায় এই
ভারতীয় জাহাজের ভবিষ্যৎ কি হবে, বা বাংলাদেশের জাহাজের? না মানে কোনো তারা আসতে পারবে না? না কোনো সমস্যা হবে না। আমার মনে হয় যেটা হবে যে তাদেরকে ইরানের সাথে মানে ওখানে গিয়ে ওই ইরানের যারা আছে মানে কর্তৃপক্ষের, যারা অবরোধ করছে মানে ম্যানেজ করছে তাদের যারা সাথে আটকে দিয়েছে, যোগাযোগ করে আসতে তাদের সাথে হবে। যোগাযোগ করতে হবে, আলোচনা করতে হবে, এবং তারা যদি ঢুকতে দেয় ঢুকবেন, না ঢুকতে দিলে ঢুকবে না। এখানে একটা যুদ্ধ চলছে, বা মানে যুদ্ধ ভাব। কাজেই প্রতিটা জাহাজকে তো সেই ভাব করতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে মানে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু কোনো জাহাজই যাচ্ছে না এখন, সব আটকে আছে। যারা উল্টা দিক থেকে আসছিল, পারস্য উপসাগর থেকে আসছিল, তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে ইরান। কাজে ইরান এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছে ওই আমেরিকার সাথে একটা ছায়াযুদ্ধের মতো। আমেরিকা তাদের বন্দর অবরোধ করে রেখেছে, আবার ইরান একেবারেই হরমুজ প্রণালীটিকে তালাচাবি মেরে বসে আছে। ইতিমধ্যে বাংলাদেশে তো তেলের দাম বাড়িয়েছে, সরকার প্রথমে বলছিলেন যে বাড়াবেন না, কিন্তু পরে বাড়িয়েছে 15 থেকে 20% পর্যন্ত। 20% না, 15 লিটার, প্রতি লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত। কিন্তু সেই ক্রেতাদের বাড়ানোয় আপত্তি নেই, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আবার সরকার বলছে যে তেলের অভাব নেই, এবং অন্য যে কোনো সময়ের চেয়ে পরিশোধিত তেল এর মজুদ বেশি। মানে এটা কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসাবে? না, এটা তো খুবই আশ্চর্যজনক না? যদি সরকার বলে যে তেলের কোনো অভাব নেই, আমাদের পর্যাপ্ত মজুদ আছে, তাহলে কেন এই তেলের পাম্পগুলায় তেল পাওয়া যাচ্ছে না? নাকি মানুষ আতঙ্কিত হয়ে, যারা আর কি সবাই একসাথে তেল কিনতে যাচ্ছে, যে কারণে এরকম লম্বা লাইন হচ্ছে? আমি জানি না, এটা তো মানে আমার পক্ষে বলা সম্ভব না। যারা গ্রাউন্ডে আছেন, যারা মানে তদন্ত করে দেখতে পারেন যে এত লম্বা লাইন কেন তৈরি হচ্ছে, লোককে কেন 4, 5, 6 ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের ট্যাঙ্ক ভরতে। এমন না যে কেউ তেল পাচ্ছে না, এটা জাস্ট তেলের জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এটা কেন? এটা কি মানুষ প্যানিক করছে, নাকি নাকি আসলে কিছুটা আতঙ্ক তো ছড়িয়েছে, এবং নানা কারণেই মানুষ ট্যাঙ্কার থেকে অথবা স্টেশনগুলো থেকে বেশি তেল নিচ্ছে। এমনও দেখা গেছে যে কোনো বাইকে হয়তো 5 লিটার তেল নিয়ে আবার পরদিনই বা কিছুক্ষণ কয়েক ঘন্টা পরেই আবার আরেকটি স্টেশনে গেছেন। এরকম এক ধরনের আতঙ্ক আছে, কিন্তু আবার তেলের সংকটও আছে। এটাও স্বীকার করতে হবে যে চাহিদা অনুযায়ী যে কোনো, এটা তো বাজারের নিয়ম, যদি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ থাকে তাহলে তো কৃত্রিমভাবেও সংকট তৈরি করা যায় না। কিন্তু সংকট আছে, আবার আতঙ্কও আছে। এ কারণেই একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কি শুধু ঢাকা শহরে, নাকি ঢাকার বাইরেও একই অবস্থা? না, ঢাকার বাইরেও, কিন্তু ঢাকায় তো কনজাম্পশনটা বেশি, মানে চাহিদাটা অনেক বেশি। আর সুতরাং ঢাকা শহরেই এই পরিস্থিতিটা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। আমরা আশা করি যে এই উদ্বেগ কেটে যাবে, এবং কিন্তু সেটাও নির্ভর করবে যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায়। সাবির মুস্তফা, চর্চার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও কথা হবে।